নমস্তে ফ্রেন্ডস। আরজি করের ইয়াং লেডি ডক্টরের মৃত্যুর বিষয়ে ইতিপূর্বেই 3টি ভিডিও আমি আমার ফেসবুক প্রোফাইলে দিয়েছি এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার থ্রেডে বেশ কিছু মানুষের কমেন্ট রেসপন্স আমি পেয়েছি এবং সেই কমেন্টগুলোর মধ্যে এমন অনেক কমেন্টস উঠে এসেছে যেগুলো নিয়েও আলোচনা করা যেতে পারে বলে আমার মনে হয়। সেই কমেন্টসগুলো আলাদা করে কিন্তু আলোচনার দাবি রাখে এবং যেহেতু প্রকৃত অর্থেই আরজি করের ইয়াং লেডি ডক্টরের মৃত্যুর বিষয়টির একটি অতিমাত্রায় মৃত্যুর ঘটনাটির অতিমাত্রায় রাজনীতিকরণ করেছিল এ রাজ্যের বৃহত্তর বাম লবি, সে ঘটনাটি এখন আর কারুরই অজানা নয়। সত্যিকারেরই তারা একটা সর্বাত্মক রাজনীতিকরণ করবার চেষ্টা করেছিলেন বৃহত্তর বাম লবি, যারা বামপন্থী লবি পশ্চিমবঙ্গের। সেই কারণেই আমার ভিডিওতে যেহেতু সেইটি ছিল আমার মূল প্রতিপাদ্য যে বামপন্থীরা আদতে এমন একটি ভয়ঙ্কর ঘটনার কেবলই মাত্র রাজনীতিকরণ করতে চেয়েছেন, সেই কারণেই আমার ভিডিওর থ্রেডে অনেকেরই সেই কথাগুলো, যাদের সেই কথাগুলো পছন্দ হয়নি, তারা আমার ভিডিওর থ্রেডে এসে নানা রকম কমেন্টস করেছেন। তো সেই কমেন্টসগুলো সম্পর্কেও আলোচনা হওয়ার দরকার এবং সেই জন্যই এই ভিডিও। যে প্রথম যে প্রশ্নটা অনেকেই আমাকে করেছেন, অনেকেই যারা বুঝতেই পারা যাচ্ছে যে তারা রাজনৈতিকভাবে সিপিএম পন্থী, তো তারা একটা প্রশ্ন করেছেন, অনেকেই ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা অনেকেই করেছেন, কারণ সিপিএমের বিশেষত্ব হলো ওরা সকলেই একই ভাষায় কথা বলেন, একই ভাষা, একই ল্যাঙ্গুয়েজ, একই প্রশ্ন। তো সেই প্রশ্নটা হলো, তারা অনেকেই বলেছেন, 3জনে নয় প্রায় 5জন একটা প্রশ্ন তুলেছেন। সেটা হলো যে আরজি করের ডক্টরের মৃত্যুর পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান পরম পূজনীয় সরসংঘ চালক নাকি বলেছেন যে রাজ্য সরকার এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব। কিন্তু সত্যি কি সরসংঘ চালক এমন কিছু বলেছিলেন? প্রথম কথা, এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আপনাদের দুটো নিউজ দেখাতে চাই, যার থেকে এই সন্দেহটা সম্পূর্ণ স্পষ্ট হবে। যারা এই কথাটা বারবার বলে বলে, মিথ্যে কথা বারবার বলে বলে সত্যি করে তোলার একটা খুব টাইম টেস্টেড পদ্ধতি আছে, আমরা জানি, এবং এই পদ্ধতিতে বামপন্থীরা খুবই দক্ষ। এই পদ্ধতি ব্যবহারে বামপন্থীরা খুবই অভ্যস্ত এবং দক্ষ। এক্ষেত্রেও তারা সেই চেষ্টা করছেন। আপনারা একবার দেখবেন যে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট কি বলছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে, আমি জানি না দেখতে পাওয়া যাচ্ছে কি না, উইল সাপোর্ট সেন্টার্স অ্যাকশন, আরএসএস চিফ বলছেন। আরএসএস চিফ মোহন ভাগবত হ্যাজ সেড 11ই সেপ্টেম্বর, যখন সরসংঘ চালকজি যখন কলকাতায় ছিলেন, RSS chief Mohan Bhagwat has said that he will stand by central government if it decides to take any stern step against Bengal government. অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে চায়, তাহলে আমরা কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তকে সমর্থন করব। এটা টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট। এই প্রসঙ্গে আরেকটি রিপোর্ট আমি আপনাদেরকে দেখাতে চাইব সরসংঘ চালকজির। এটা দেখুন, বলছেন, এটা টেলিগ্রাফের খবর। বলছেন যে আরএসএস চিফ মোহন ভাগবত backs protesting medical fraternity in the wake of RG Kar tragedy. এটাও কিন্তু সেপ্টেম্বর 13th অক্টোবর। আগের রিপোর্টটা 11ই সেপ্টেম্বরের, এটা 13ই অক্টোবরের। আরএসএস চিফ মোহন ভাগবত on Saturday voiced support for the protesting medical fraternity in the wake of the RG Kar tragedy, asserting that the entire country stands with them.
Bhagwat also implied that the Mamata Banerjee government was shielding criminals. 2 days after the BJP's national president JP Nadda vowed to back the medical fraternity. So, এটা একটা টেলিগ্রাফের রিপোর্ট। সুতরাং এই যে কথাগুলো যারা বারবার করে বলছেন যে কেন সরসংঘ চালক কেন বললেন যে তারা রাজ্য সরকারের সঙ্গে থাকবেন, অর্থাৎ একটা মিথ্যের চাষ, যেটা কিন্তু সিপিএম চিরকাল করে এসেছে, এখনো করছে। এবং এই বিষয়ে আমি কোনো কথাই বলতাম না যদি না বিষয়টা এইরকম একটা ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা বলতেন। আরজি করের লেডি ডক্টরের মৃত্যুর ঘটনাটি পশ্চিমবঙ্গের ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট হিসেবে রয়ে যাবে। এটা বলতে পারেন আমার তরফ থেকে এটা একটা স্পেকুলেশন বললে স্পেকুলেশন, প্রেডিকশন বললে প্রেডিকশন। পশ্চিমবঙ্গের ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট আরজি করের ওই ঘটনা। সুতরাং এইরকম একটা ইম্পর্টেন্ট বিষয়ে যখন এরা মিথ্যে কথা বলছেন, তখন সেই মিথ্যে কথার একটা সেটা প্রকৃত উত্তরটা, সত্য উত্তরটা দেওয়ার প্রয়োজন ছিল। যদিও ওনাদের মিথ্যে কথায় অধিকাংশ লোক, 100 জনের মধ্যে 90 জন লোকই এখন আর ওই সমস্ত মিথ্যে কথায় বিশ্বাস করে না। এবার আরও কিছু কথা এই প্রসঙ্গে উঠে এসেছে, আরও বেশ কিছু প্রশ্ন বেশ কিছু মানুষ তুলেছেন। তাদের মধ্যে একটা প্রশ্ন হলো, যে প্রশ্নটা অনেকেই করেছেন, সেটা হলো যে অভয়া সম্ভবত দুর্নীতির প্রতিবাদ করতে গিয়েই খুন হয়েছিলেন। বিজেপিকে প্রথম যে প্রশ্ন ফেস করতে হবে তা হলো আরজি কর কাণ্ডে দুর্নীতির সাথে জড়িত ফাইলটা কেন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা এজেন্সি ঠান্ডা ঘরে পাঠালো। এখন প্রশ্ন হলো, দুর্নীতির ফাইলটা কি সত্যি ঠান্ডা ঘরে পাঠানো হয়েছে? আমি যতদূর জানি সেটা কিন্তু পাঠানো হয়নি, এবং দুর্নীতির তদন্ত কিন্তু প্যারালালি আলাদা করে চলছে, যেটা কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতির একটা তদন্ত। আরজি করের যে বৃহত্তর দুর্নীতির যে তদন্ত, সেটা কিন্তু আলাদা করে চলছে। সুতরাং সেই তদন্ত কিন্তু ধামাচাপা পড়েনি। ধামাচাপা কিন্তু পড়ে গিয়েছে লেডি ডক্টরের খুনের রহস্যের যে তদন্ত, সেই তদন্তটা, সিবিআই তদন্তটার ধামাচাপা পড়েছে। ইডির তদন্ত কিন্তু ধামাচাপা পড়েনি, এবং ইডি তদন্ত কিন্তু যথারীতি চলছে, এবং ইডির কিন্তু অনেকগুলো চার্জশিট পেশ করা হয়ে গেছে। যারা খবর রাখেন তারা জানবেন এই প্রসঙ্গে। সুতরাং এটা আর একটা ভুল কথা। এবং সিবিআই এবং তাদের আইনজীবী কাদের পক্ষের লোক? একজন বলছেন যে সিবিআই এবং তাদের আইনজীবীরা কাদের পক্ষের লোক? তারা বিজেপির নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রীয় সরকার পক্ষের লোক। ফরেন্সিক টক্সিকোলজির রিপোর্টটাই আর পাওয়া গেল না। সেই রিপোর্ট কে দেবে? কেন্দ্রীয় সরকারের ফরেন্সিক ল্যাব। এই কথাটার আমি তো কোনো যুক্তি খুঁজে পেলাম না, কারণ কোন ফরেন্সিক টক্সিকোলজি রিপোর্ট কিসের? তার কারণ আমরা তো জানি যে লেডি ডক্টর, মৃত ডক্টর, তার যে পোস্টমর্টেম রিপোর্ট, সেই পোস্টমর্টেম রিপোর্টটাই তো বেশ ভালো রকমভাবে বচটা। এবং সেই পোস্টমর্টেম করেছিলেন যে ডক্টর দেবাশিস সোম, যদি আমার ঠিকঠাক মনে থাকে নামটা। তারপর কিন্তু সেই ডাক্তারবাবুর কিন্তু আমরা আর কোনো খোঁজ পাইনি। তিনি যদ্দূর জানা গিয়েছিল শেষ পর্যন্ত তিনি অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর তার কি হলো সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং এই যে ফরেন্সিক টক্সিকোলজি রিপোর্ট, এই কথাগুলোর মানে কি? উনি কি সত্যি কথাগুলোর মানে বুঝে এই ভদ্রলোক কমেন্ট করেছেন কিনা আমি জানি না। টক্সিকোলজি মানে হোয়াট ডিড হি মিন বাই দিস, সেটা কিন্তু আমার জানা নেই। তবে হ্যাঁ, প্রশ্ন যেটা উনি তুলছেন তার থেকেও আরও অনেক বড় বড় প্রশ্ন আছে। সিবিআই তো কোনো কাজের কাজ একদমই করেনি, এবং আমরা সাধারণ মানুষ হিসেবে এই ভিডিওতে আমি একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলতে চাইছি। আমাকে দয়া করে যারা শুনছেন, কোনো পক্ষের সঙ্গে আমাকে দয়া করে অ্যাসোসিয়েট করবেন না। এটা একটা কজের জন্য আমি
এই 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 পার্টিকুলার কজটার জন্য আমি কথা বলছি, কোনো পক্ষের হয়ে নয়। এবং সেই কারণেই সিবিআই যে কোনো কিছুই করতে পারেনি, তাতেও আমি আপনাদের মতন আমিও প্রচণ্ড বিরক্ত। তবে আমি এটা আদৌ মনে করি না যে সিবিআই কিছু করতে পারেনি, নাকি সিবিআই সত্যি কিছু করতে পেরেও সেটার রিপোর্টটা প্রকাশ করতে পারছে না, এবং তার পেছনে সিবিআইকে চেপে কেউ ধরে রেখে দিয়েছে, এই সমস্ত আমি বিশ্বাস করি না। এটা একটা অন্য বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট, সেই সব বিষয়ে আমি কথা বলবো না। যে কথাগুলো বলতেই হবে সেটা হলো, সিবিআই একটা কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থা, কিন্তু সিবিআইকে যদি সুপ্রিম কোর্ট সেই রকম কড়াভাবে নির্দেশ দিতেন, অথবা ক্যালকাটা হাইকোর্ট যদি সিবিআইকে সেই রকম নির্দেশ দিত, তাহলে সিবিআইকে কিন্তু সমস্ত কিছু প্রকাশ করতেই হতো। তারা এরকম ঢাক ঢাক গুড় গুড় করে একটা ধামাচাপা ভাব নিয়ে তাদের পক্ষে থাকা কিন্তু সম্ভব হতো না। তাদেরকে কিন্তু খোলাখুলিভাবে সামনে প্রকাশ্যে সবটাই বলতে হতো, যদি আদালত সেটা চাইতো। কিন্তু এইখানেই প্রশ্ন, যে কেন বলুন তো সুপ্রিম কোর্ট, আরজি করের কেসটা তো ক্যালকাটা হাইকোর্ট শুনছিল, সুপ্রিম কোর্ট তড়িঘড়ি কেন আরজি করের মামলাটা নিজের কাছে টেনে নিল?